আজও সারাদিন ভারী বৃষ্টির পূর্বাভাস। শেরপুর ময়মনসিংহের পর আকস্মিক প্লাবনে ডুবেছে নেত্রকোনার কয়েকটি এলাকা। শুকনো খাবারও নেই দুর্গত এলাকায়। আমাদের খাওয়া দাওয়া ঘুম একদম হারাম। অতি শীঘ্রই কিছু শুকনা খাবারের ব্যবস্থা হয়, এটা সরকারের কাছে করজোর অনুরোধ রাখলাম। আমরা কেউ মনে করেন সেটা চিরামুড়ি খাইছি, কেউ খাই নাই, এর মধ্যে কেউ বাড়ি থেকে বাইরে যেতে পারে নাই। বিএনপির সঙ্গে আলাপের মধ্য দিয়ে দুপুরে শুরু হচ্ছে রাজনৈতিক সংলাপ। বৈঠক হবে জামায়াত, এবি পার্টি সহ আরও কয়েকটি দলের সঙ্গে। আন্দোলনে শুধু রাজধানীর উত্তরাতেই প্রাণ গেছে 28 জনের। নিহত শতাধিক বেওয়ারিশের দাফন হয় রায়ের বাজারে। হত্যাকাণ্ড ধামাচাপা দিতে চাপ দেয় পুলিশ। 22 তারিখ থেকে আরম্ভ হয়েছে। 22 তারিখে আসছে, 23 তারিখে আসছে, 24 তারিখে আসছে। বিভৎস অবস্থা ছিল। এখানে নিয়ম হলো কোনো কাগজপত্র ছাড়া লাশ দাফন হবে না, কিন্তু তখন উপায়ন্ত ছিল না। সরকার বদলালেও ভাঙেনি চালের সিন্ডিকেট। ভরা মৌসুমে কেজিতে দাম বেড়েছে 2 থেকে 3 টাকা। গরমিল আছে উৎপাদন চাহিদার তথ্যে বলছেন বিশ্লেষকরা। অল্প সময়ে পাঠ্যপুস্তক পরিমার্জন হয়েছে, কিছু ভুল থাকতে পারে জানালেন শিক্ষা উপদেষ্টা। বিশ্বমানের হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের আচরণ। বাধ্যবাধকতার কারণে মাত্র 2-3 সপ্তাহের মধ্যে পাঠ্যপুস্তকের পরিমার্জন করতে হয়েছে। তাতে হয়তো কিছু ভুলভ্রান্তি থেকে যাবে। ভারতের ঋণে রেলের 14,000 কোটি টাকার 3 প্রকল্পের অনিশ্চয়তা। ট্রানজিট ইস্যুতে আসতে পারে নতুন সিদ্ধান্ত। কেনা হবে 200টি যাত্রীবাহী ব্রডগেজ কোচ। বৃষ্টি আর উজানের ঢলে মধ্যাঞ্চলে প্লাবন পরিস্থিতির আরও অবনতি হয়েছে। শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনায় ডুবছে নতুন নতুন এলাকা। প্লাবিত 3 জেলার 1.5 শতাধিক গ্রাম, পানিবন্দী লক্ষাধিক মানুষ। উদ্ধারে যোগ দিয়েছে সেনাবাহিনী ও বিজিবি। শেরপুরে এখন পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল উজানের ঢলে মহারশী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 4টি স্থান ভেঙে যায়। প্লাবিত রয়েছে ঝিনাইগাতি সদরসহ কয়েকটি ইউনিয়নের শতাধিক গ্রাম। উপজেলা পরিষদ কার্যালয়, কৃষি অফিস সহ বিভিন্ন সরকারি স্থাপনা ও বাড়িঘরে পানি ঢুকেছে। তলিয়ে গেছে রাস্তাঘাট, ভেসে গেছে অনেক পুকুরের মাছ। জলমগ্ন বিস্তীর্ণ আমন ক্ষেত, চরম ভোগান্তিতে পানিবন্দী মানুষ। দিনের বেলা পানি কম ছিল, কিন্তু রাতে 12টার পরে আমাদের ঘরের ভিতরে 1 হাঁটু পানি। ফ্রিজ, আমাদের বাথরুম, ওয়াশরুম সব কিছু বন্ধ হয়ে গেছে এবং ওয়াশরুম দিয়ে পানি ঢুকতেছে। খাবার দাবার পাই না, পোলা পান নিয়ে কই যাবো, 12 কোনখানে তো যাওয়ার তো হয় না। এদিকে নেতাই নদীর বাঁধ ভেঙেছে ময়মনসিংহে। এতে ধোবাউড়া ও হালুয়াঘাট উপজেলার বিস্তীর্ণ এলাকাও প্লাবিত হয়েছে। জলমগ্ন দক্ষিণ মাইজপাড়া, গামারিতলা, ঘোষগাঁও, পোড়াকান্দুলিয়া ইউনিয়নের কয়েকটি গ্রাম। তলিয়ে গেছে পুকুর, ফসলি জমি ও গ্রামীণ সড়ক। বাড়িঘরেও ঢুকেছে পানি। চরম ভোগান্তিতে পানিবন্দী মানুষ। যে সকল মানুষ রাত থেকে খাবারের অভাবে আছে, তাদেরকে আমরা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মেম্বারের বাড়িতে এখন খাওয়ানোর ব্যবস্থা করেছি। আজকে সারাদিনই এইভাবে তাদেরকে আমরা টেক কেয়ার করব। আর পাশাপাশি জেলা থেকে আমরা যে সহায়তাটা পাচ্ছি, এটা যাতে দ্রুত সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতে পারি, সেই ব্যবস্থা করছি। নেত্রকোনায় বাড়ছে ধনু, সোমেশ্বরী, কংস ও উবদাখালীর পানি। জলমগ্ন 3 উপজেলার নিম্নাঞ্চল। এর মধ্যে কলমাকান্দার 8টি ইউনিয়ন, দুর্গাপুরের 4 ইউনিয়ন ও বারহাট্টার 3 ইউনিয়ন প্লাবিত হয়ে পড়েছে। পানিবন্দী বিস্তীর্ণ আমন ফসলের ক্ষেত। পথঘাট ডুবে যাওয়ায় বাড়ছে কষ্ট। নেত্রকোনার প্লাবন পরিস্থিতি সম্পর্কে আরও জানতে যাব নেত্রকোনার দুর্গাপুরে। সেখানে আছেন আমাদের সহকর্মী কামাল হোসাইন। কামাল, পাহাড়ি ঢলে তো পানি বাড়ছেই, দুর্গাপুরের সবশেষ পরিস্থিতি এখন কি? আমি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীর সোমেশ্বরী পয়েন্টে আছি। আমি দেখানোর চেষ্টা করি নদীর যে অবস্থা। পানি কিছুটা কমেছে। নেত্রকোনা জেলার পানি উন্নয়ন বোর্ডের যে কর্মকর্তারা জানিয়েছেন, নেত্রকোনার কলমাকান্দা উপজেলার যে উবদাখালী নদী আছে, উবদাখালী নদীর পানি পশ্চিমার 36 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া এই সোমেশ্বরী, কংস, ধনু সহ অন্যান্য নদ নদীর পানিও কিন্তু বাড়ছে।
আপনাকে জানিয়ে রাখি যে নেত্রকোনার 3টি উপজেলার যে নিম্নাঞ্চল আছে, 3টি উপজেলার নিম্নাঞ্চলগুলোতে কিন্তু পানি উঠতে শুরু করছে। আমনের যে উপআমনের যে জমি আছে সেই জমিতে কিন্তু পানি প্রবেশ করতে শুরু করছে। যদি পানি বৃদ্ধি অব্যাহত থাকে তাহলে বন্যা পরিস্থিতি অবনতি হবে। নেত্রকোনার জেলা প্রশাসন এবং স্থানীয় প্রশাসন জানিয়েছে যে তারা সব ধরনের প্রস্তুতি তাদের রয়েছে। মানুষ যদি পানি বাড়তে থাকে সেই জন্য মানুষকে নিরাপদে আনার জন্য তাদের সব ধরনের পরিস্থিতি রয়েছে। সোহার। কামাল হোসেন, ধন্যবাদ আপনাকে। মৌসুমী বায়ুর প্রভাবে টানা বৃষ্টিতে রাজধানী সহ দেশ জুড়ে ভোগান্তিতে পড়েছে মানুষ। সকালে মুষলধারে হওয়া বৃষ্টিতে ভোগান্তিতে পড়ে অফিসগামী ও জরুরি প্রয়োজনে বের হওয়া ঢাকাবাসী। যানবাহন সংকটেও পড়তে হচ্ছে বিপাকে। কিন্তু কিছু সড়কে জলাবদ্ধতা তৈরি হওয়ায় কয়েক গুণ বেড়ে যায় ভোগান্তি। আবহাওয়া অফিস জানিয়েছে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশে বৃষ্টি হচ্ছে। আগামী 24 ঘন্টা ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে আগামীকাল সকাল থেকে বৃষ্টি কমে আসবে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। চলতি মাসের শেষ নাগাদ দেশ জুড়ে শীতের প্রভাব পড়তে শুরু করবে। পুরা বৃষ্টি পড়তেছে, খুব সমস্যায় মনে হচ্ছে। খুবই খারাপ, কাজ কাম করতে পারি না, ঠিক মতো যাইতে পারি না। একবার জীবনটা লস বৃষ্টির কারণে। এই বৃষ্টিপাত কিন্তু একেবারে শেষ হয়ে যাবে না, সারা দেশে বিচ্ছিন্নভাবে কোথাও কিন্তু বৃষ্টিপাত হবে শীতের প্রভাবে মাসের শেষ থেকে কোথাও। তারপরেও সারা দেশে কিন্তু সমানভাবে তাপমাত্রার এই কমে যাওয়াটা থাকবে না। বিশেষ করে আমাদের উত্তর নর্থ ওয়েস্ট পার্টে, যেটা উত্তর পশ্চিম অংশে, সেই সকল জায়গাগুলোতে হয়তো বা কমে আসবে। কিন্তু আমাদের মধ্যাঞ্চল এবং যে দক্ষিণাঞ্চল, সেই সকল জায়গাগুলোতে তাপমাত্রা কমে আসতে আরও কিছুটা সময় লাগবে। বৃষ্টি ও ভোগান্তির চিত্র জানাতে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আখলাক মুস্তাফা। সাফা, টানা বৃষ্টিতে তো জনজীবন স্থবির হয়ে পড়েছে, এখন কেমন দেখছেন নগরীর চিত্র? স্থবির আসলে হয়ে পড়েনি, তবে স্থবির হয়ে পড়ছে কিছুক্ষণ পরপরই বলা যায়। কিন্তু মানুষজনের তো আসলে ঘরে বসে থাকার সুযোগ নেই। যারাই বেরিয়েছেন বেশ ঝক্কি ঝামেলার মধ্যেই আছেন, নির্দিষ্ট সময় গন্তব্যে পৌঁছাতে পারেননি, লম্বা সময় যানজটের মধ্যে পড়ে থাকতে হচ্ছে। তাছাড়া আপনি দেখতে পাচ্ছেন রাস্তায় খানাখন্দ, খোঁড়াখুড়ি, নির্মাণ সামগ্রী পড়ে থাকা, এই বিষয়গুলো তো যেমন আছেই, এছাড়াও আছে জলাবদ্ধতা। যেসব এলাকাগুলো নিচু এলাকা, সেই এলাকাগুলোতে কিন্তু অল্পতেই পানি উঠে গিয়েছে, এবং অল্পতে পানি উঠে যাওয়ার কারণে সেখানে কিন্তু সাধারণ যে যানবাহনগুলো আছে সেই যানবাহনগুলো কিন্তু সেখান থেকে মুভ করতে অনেক কষ্ট হয়েছে, এবং সেই সব জায়গায় কিন্তু তীব্র যানজট তৈরি হয়েছে। এখন যে পরিস্থিতিটা আপনি বিমানবন্দর সড়কে দেখতে পাচ্ছেন, এই বিআরটি যে ফ্লাইওভারটি, সেই ফ্লাইওভারের উপরেও যানজট, নিচেও যানজট, অর্থাৎ বিমানবন্দর রেল স্টেশনের সামনের যে জায়গাটি। আর এই পুরো যানজটটা শুরু হয়েছে কিন্তু টঙ্গী থেকে যে রাস্তাটা এসছে, সেই রাস্তার কিন্তু দুই ধারেই কিন্তু একই রকমের অবস্থা। এবং এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে যারাই জরুরি কাজে বেরিয়েছেন, তারা, আপনাকে আমি শুরুতেও বলছিলাম, নির্দিষ্ট সময়ে অনেকেই কিন্তু গন্তব্য পৌঁছাতে পারেননি। একটা বেশ ভোগান্তির মধ্য দিয়ে কিন্তু যাচ্ছেন। যারা অ্যাম্বুলেন্স যেগুলো যাচ্ছে সেগুলোও কিন্তু যানজটের মধ্যে পড়ে যাচ্ছে। সব কিছু মিলিয়ে রাস্তায় যে ভোগান্তিটা, সেই ভোগান্তিটা কিন্তু যানজটের, এবং যেই যানজটটা কোনোভাবেই ছাড়ছে না এই বৃষ্টি, জলাবদ্ধতা, খানাখন্দ এবং বিভিন্ন জায়গায় যে খোঁড়াখুড়ি হয়ে আছে এবং রাস্তায় নির্মাণ সামগ্রী পড়ে আছে, এগুলোর কারণে। এবং একই সঙ্গে যেটি বলা যায় সেটি হচ্ছে যে পূর্বাভাসে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আজ সকাল থেকে আগামী 24 ঘন্টার যে পূর্বাভাসটি আমি দেখলাম, সেখানে দেখা যাচ্ছে যে 44 থেকে 88 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা 24 ঘন্টায় বলা হয়েছে, এবং এটি অতি ভারী বৃষ্টিও হতে পারে। সেটি অবশ্য চট্টগ্রাম, সিলেটের যে এলাকাগুলো আছে এবং চট্টগ্রামের যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে, সেখানেও কিন্তু পাহাড় ধসের যে আশঙ্কা, সেই আশঙ্কাও কিন্তু পূর্বাভাসে বলা হয়েছে। সোহার। সাফা, ধন্যবাদ আপনাকে। রাজনৈতিক দলগুলোর সাথে আজ থেকে সংলাপ শুরু করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেলা 2:30টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপিকে দিয়ে এই সংলাপ শুরু হবে। 6 সংস্কার কমিশন এবং দেশের সার্বিক পরিস্থিতির সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সংলাপ শুরু করছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নেতৃত্বে এই সংলাপে অন্যান্য উপদেষ্টারাও থাকবেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটি হবে অন্তর্বর্তী সরকারের 3য় দফা সংলাপ। আজ প্রথম দিনে বিএনপি, জামায়াতে ইসলামী সহ 3টি রাজনৈতিক দল এবং আরও 3টি পৃথক জোটের শরিক দলগুলোর সাথে আলোচনার কথা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির স্থায়ী কমিটির সদস্যরা অংশ নেবেন সংলাপে। মূলত গঠিত সংস্কার কমিশনগুলোকে কিভাবে রাজনৈতিক দলগুলো সহযোগিতা করতে পারে সে বিষয়ে আলোচনা ও মতামত নেওয়া হবে। আন্দোলনে শুধু উত্তরা এলাকায় শহীদ হয়েছেন 28 জন, আহত 197 জন। আজ তালিকা প্রকাশ করেছে 24-এর উত্তরা।
সকালে রাজধানীর মাইলস্টোন কলেজে হয় এ সংবাদ সম্মেলন। সেখানেই বক্তারা জানান 18 জুলাই এবং 5 আগস্ট সবচেয়ে বেশি হতাহত হয়েছে। বিএনএস, আজমপুর এবং উত্তরা পূর্ব থানার সামনে ছিল হামলার ঘটনাগুলো। নিহতের মধ্যে 19 জন ছাত্র এবং 9 জন বিভিন্ন পেশার। আহতদের মধ্যে গুরুতর চোখের চিকিৎসা দরকার 13 জনের। বুলেটে আঘাতপ্রাপ্ত গুরুতরদের চিকিৎসা দরকার এমন মানুষের সংখ্যা 34। আহতদের চিকিৎসা, নিখোঁজদের সন্ধান, শহীদ পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার দাবি জানায় 24-এর উত্তরা সংগঠন। গণঅভ্যুত্থানে উত্তরায় শহীদ হয়েছেন 29 জন, 28 জন, আহত 197 জন এবং একজন নিখোঁজ সহ মোট 226 জন। এই কাজের মাধ্যমে শহীদ, আহত ও নিখোঁজ ব্যক্তিদের তালিকা প্রণয়ন করে সরকারি উদ্যোগকে সহায়তা করা, সরকারি উদ্যোগে আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যয় নির্বাহের ব্যবস্থা গ্রহণ করা। ছাত্র জনতার আন্দোলনে নিহত শতাধিক মানুষ ঘুমিয়ে আছে বেওয়ারিশ হয়ে। মানুষগুলোর ঠাঁই হয়েছে রাজধানীর রায়েরবাজার কবরস্থানে। এমনকি বেওয়ারিশ কয়েকটি লাশ এখনও আছে ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে। সে সময় একদিকে মর্গে উপচে পড়া লাশ, অন্যদিকে হত্যাকাণ্ড ধামা চাপা দিতে বেওয়ারিশ হিসেবে লাশ দাফনে পুলিশের চাপ। তাদের পরিচয় শনাক্ত এখন জটিল একটি প্রক্রিয়া। মনিরুল ইসলামের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আলফাজ হোসেন রানা। রাজধানীর রায়েরবাজার কবরস্থানের 4 নম্বর ব্লকের এই দৃশ্যটা অনেকটা গণকবরের মতো, কারণ সংখ্যাটাও শতাধিক। এখানে যারা শুয়ে আছেন তারা ওই সময় আন্দোলনে অধিকাংশই গুলিতে শহীদ বা নিহত হয়েছেন। কবর বা দাফন দেয়া সংশ্লিষ্টরা বলছেন যে ওই সময়ে হাসপাতালগুলোতে এমন একটা বিভৎস অবস্থা তৈরি হয়েছিল, তাতে করে হাসপাতালগুলো পুলিশের মাধ্যমে এবং পরবর্তীতে আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে এই শহীদদের বেওয়ারিশ হিসেবে দাফন করাতে বাধ্য করে। ঢাকা ও এর আশপাশের জেলা থেকে যেসব বেওয়ারিশ লাশ আসে সেগুলোর জন্য নির্ধারিত কবরস্থান রায়েরবাজার। সরেজমিন দেখা যায় বেওয়ারিশ কোনো কবরেই নেই নামফলক, সাইনবোর্ড বা চিহ্ন। বৃষ্টিতে মাটি ধুয়ে বেশিরভাগ কবর হয়ে গেছে সমান। জুলাই আগস্টে কত মানুষ যে অজ্ঞাত দাফন হয়েছে তার ধারণা মিলবে এই কবরস্থানে আসলে। জুনে পুরো ঢাকায় বেওয়ারিশ দাফন হয় 48টি। সেখানে 1 জুলাই মাসেই 81 মরদেহ অজ্ঞাত পরিচয়ে দাফন হয়, যাদের বেশিরভাগই ছিলেন তরুণ, দেহে ছিল বুলেট। পরের মাসে অবশ্য 12 আগস্ট পর্যন্ত কোনো বেওয়ারিশ লাশ আসেনি, কিন্তু পরবর্তী 14 দিনে দাফন হয় 33 মরদেহ। এখানকার কবর খোদকদের প্রধান গোলাম রাব্বানি দেখেছেন শুধু হাসপাতালে নয়, তখন ভয়াবহ পরিস্থিতি ছিল কবরস্থানেও। 22 তারিখ থেকে আরম্ভ হয়েছে। 22 তারিখে আসছে, 23 তারিখে আসছে, 24 তারিখে আসছে, 25 তারিখে আসছে, 26 তারিখে আসে নাই। আবার 27 তারিখ আসছে, 28 তারিখ আসছে, 29 তারিখ আসছে। কোনো দিন 5টা, কোনো দিন 3টা, কোনো দিন 10টা, কোনো দিন 7টা। রাজধানীর কাকরাইলের আঞ্জুমানে মফিদুল ইসলামের কার্যালয়। আন্দোলনের সময় সংগঠনটি দাফন করেছে মোট 91 জনকে। কার্যালয়ে টানানো এই ছবিগুলোই তাদের শেষ স্মৃতি। বেওয়ারিশ লাশ যে শুধু দাফন হয়েছে তাই নয়, ছাত্র জনতার আন্দোলনে নিহত অনেকের লাশ এখনও আছে ঢাকা মেডিকেল, স্যার সলিমুল্লাহ, সোহরাওয়ার্দী ও গাজীপুরের তাজউদ্দিন হাসপাতালের মর্গে। সংখ্যায় অন্তত 30। আন্দোলনের সময় হাসপাতাল থেকে লাশ সরিয়ে ফেলতে বেশ তৎপর ছিল পুলিশ। ওই সময়ের একটি চাপ এসে পড়ে আজিমপুর কবরস্থানেও। বিভৎস অবস্থা ছিল। এখানে নিয়ম হলো কোনো কাগজপত্র ছাড়া লাশ দাফন হবে না, কিন্তু তখন উপায়ন্ত ছিল না, লাশ নিয়ে যাবে কোথায়? এই জন্য আমরা তারা যা বলছে, গার্ডিয়ানরা যা বলছে সেটার উপর ভিত্তি করে কিছু যৎসামান্য বেশ কয়েকটা লাশ দাফন করছি। গণঅভ্যুত্থানে হতাহতদের নিয়ে এখন হচ্ছে অনেক আলোচনা, পরিকল্পনা। তবে বেওয়ারিশ হিসেবে দাফন হয়ে আড়ালে চলে যাওয়া এই মানুষগুলোই মনে হয় সবচেয়ে বেশি হতভাগা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। অর্থনীতির সব তত্ত্ব ভুল প্রমাণ হচ্ছে চালের বাজারে। দেশে এখন ভরা মৌসুমেও দাম বাড়ে। বস্তায় দাম উল্লেখ থাকলেও তার তোয়াক্কাই করছেন না ব্যবসায়ীরা। অভিযোগ, সরকার বদলালেও চালের সিন্ডিকেট ভাঙেনি। প্রশ্ন আছে ধান উৎপাদনের পরিসংখ্যান নিয়েও। আরও জানাচ্ছেন তৌহিদ হোসেন।
গত কয়েক মৌসুমে ধান আবাদে খুব বড় বিপদ হয়নি। এপ্রিলে বোরোর বাম্পার ফলন দেখেছে বাংলাদেশ। মাত্রই আউশ কেটে ঘরে তুলেছে কৃষক। মাঝে তাপদাহ, ঘূর্ণিঝড় আর কীটপতঙ্গের আক্রমণ হলেও চালের উৎপাদন ছাড়িয়েছে 2 কোটি টন। তবে মার্কিন সংস্থা USDA এর গ্রেইন অ্যান্ড ফিড প্রতিবেদনে বলা হচ্ছে, সাম্প্রতিক বন্যার ধাক্কায় আসছে এমন মৌসুমে ধানের উৎপাদন কমতে পারে প্রায় 2.5 ভাগ। তার মানে বিপদ বড় নয়। দোকানে চালের সরবরাহ পর্যাপ্ত, অনেক আড়তে তো বস্তা রাখারই জায়গা হচ্ছে না। অথচ এমন ভরা মৌসুমে চালের দাম বেড়েছে কেজিতে 2 থেকে 3 টাকা। 58 টাকা ছাড়িয়েছে গরিবের ভরসা মোটা চালের দর। মিনিকেটেরও একই দশা। নাজিরশাইল কিনতে পারছেন গুটি কয়েক মানুষ। কাস্টমার আমাকে এসে বলবে আপনার বস্তার গায়ের মধ্যে 2500 টাকা লেখা, আর আমি কিনছি 2750 টাকা দিয়া। আমি তো যেখান থেকে কিনতেছি ওইখানে তো আমি কোনো তারে জব দিতে সে করবে না, বস্তায় যা লেখা থাকুক। মেলার থেকে কিন্তু কোম্পানি কিনে, কোম্পানি মিলার কিনে, তাদের যোগ শাসন এখানে, যেহেতু আমি কিনে এখানে মজুত করে রাখছি। আমি হাজার কোটি টাকা লোন নিছি, আমি নিছি চাউলের জন্য, কিন্তু আমি আর 10টা পণ্য ব্যবহার করি। এইভাবে জিনিসগুলি আটকে বাজারটা ধীরে ধীরে আগুন বরাবর করে উপরে যে উঠতেছে, আমার কোনো আশ্বাস বোঝা যায় না। এখন আমাদের দেশে ধানের সিজন, তারপরেও চাইলের দামটা মোটেই কমতেছে না। বাজার মানে আমাদের গরিব ক্রেতাদের সম্মুখে নাই, বাজার চলতেছে বাজারের গতিতে। দেশের রাজনীতিতে ক্ষমতার বিশাল পালাবদল হয়ে গেলেও চালের বাজারে হয়তো সিন্ডিকেটের দাপট থামানো যায়নি। এর বড় প্রমাণও রয়েছে, কেননা এখন ভরা মৌসুমেও ক্রেতাকে বাড়তি দামে চাল কিনতে হচ্ছে। বিভিন্ন পাইকারি আড়তের ব্যবসায়ীরা এজন্য আগে মিল মালিকদেরকে দায়ী করতেন, এখন সেই তালিকায় যুক্ত হয়েছে 10-12টি কর্পোরেট কোম্পানি। বলা হচ্ছে তারাই যোগসাজশ করে চালের বাজারকে নিয়ন্ত্রণ করছেন এবং ইচ্ছে মতো দাম ওঠানামা করাচ্ছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেই বাজারে বিপুল সংখ্যক ব্যবসায়ী রয়েছেন সেই বাজারে কি আদৌ সিন্ডিকেট করা সম্ভব? গত কয়েক বছরে চালের ব্যবসায় নাম লিখিয়েছে একাধিক কর্পোরেট গ্রুপ। বাজারে তাদের হিস্সা 2 থেকে 3%। এসব ব্র্যান্ড কোম্পানির চালের দামও কিছুটা বেশি। মৌসুম এলেই ধান কিনতে বিপুল টাকা খরচ করে এসব কোম্পানি, ফলে ভেঙে গেছে আগের সাপ্লাই চেন। আবার বাড়তি লাভের আশায় কৃষক ধান বিক্রি করছেন না, এমন অভিযোগও রয়েছে। বন্যাতে প্রচুর পরিমাণ ত্রাণ এবং চিরার জন্য প্রচুর পরিমাণে মোটা ধান কিনা হয়েছে, যার ফলে মোটা ধানটার অভাব, মোটা ধান মার্কেটে নাই বলে এখন চলে, এই জন্য মোটা চালের দামটা একটু বাড়তে পারে। যারা চাল ব্যবসা সংশ্লিষ্ট একাই কিন্তু সে পুরো বাজার কন্ট্রোল করে না। আপনাকে দেখতে পাচ্ছি কৃষকের ঘরে যে চাল আছে, ওভারঅল মার্কেটে যেটা আছে সব জায়গায় মিলাই, কিন্তু এটা 1, 2, 3 ব্যক্তির পক্ষে মার্কেটকে কন্ট্রোল করা সম্ভব নয়। কারণ এটাতে কোনো এটা কোনো প্যাটেন্টেড প্রোডাক্ট না, চাল তো সবাই প্রডিউস করতে পারে। বিশ্লেষকরা বলছেন, চালের উৎপাদন ও চাহিদার তথ্য নিয়ে গরমিল আছে, যার দায় পড়ছে ব্যবসায়ীদের ঘাড়ে। ছোট, মাঝারি এবং বড় ব্যবসায়ীদের মধ্যে একটা কম্পিটিশন তৈরি করা। ইনফ্যাক্ট এখন আমাদের সেই কম্পিটিশনটা নাই। এখন দাম বৃদ্ধির ক্ষেত্রে সবাই সহযোগিতা করছে এবং মুনাফা লুটছে। দেশে মোট উৎপাদিত চালের 40 ভাগই উৎপাদন হয় আমন মৌসুমে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, সংবাদের শুরুতেই জানাচ্ছিলাম প্রবল বৃষ্টিতে প্লাবিত হয়েছে শেরপুর নেত্রকোনার নিম্নাঞ্চল। এ বিষয়ে আরও তথ্য জানবো। শেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আদিল মাহমুদ উজ্জ্বল। উজ্জ্বল, পানিবন্দীদের উদ্ধারে কি অবস্থা? কোনো আশ্রয় কেন্দ্র কি খোলা হয়েছে কিনা জানাবেন। নাবিলা, আপনি জানেন যে আসলে গত 2 দিন থেকে কিন্তু আমাদের শেরপুরের 2টি উপজেলা ঝিনাইগাতি এবং নালিতাবাড়িতে প্রবল ঢলের পানিতে কিন্তু বন্যা কবলিত হয়ে পড়েছে। এবং আমি একটু দেখাই যে আসলে দিন বাড়ার সাথে সাথে কিন্তু পানি কমার কোনো লক্ষণ নেই। ইতিমধ্যে আমরা যতটুকু জেনেছি, নালিতাবাড়িতে কিন্তু প্রায় 6টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি টিম এসেছেন সেই ভলান্টিয়ার হিসেবে, এবং আমাদের শেরপুরের লোকাল ভলান্টিয়াররাও কিন্তু সেই রেস্কিউ টিম হিসেবে কাজ করছে এবং উদ্ধার তৎপর চালাচ্ছে। পাশাপাশি সেনাবাহিনীও কিন্তু স্পিড বোট দিয়ে বেশ কয়েকটি পরিবারকে সেই নালিতাবাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। এবং এই ঝিনাইগাতি অঞ্চলের জুলগাঁও এলাকার বেশ কয়েকটি গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে। কমপক্ষে এই এলাকার কয়েক হাজার মানুষ কিন্তু এখনো পানিবন্ধ হয়ে আছে। এবং টোটাল শেরপুরে যদি আমি পানিবন্দির কথা বলি, প্রায় লক্ষাধিক মানুষ কিন্তু এখনো পানিবন্দী হচ্ছে। তবে নতুন এলাকা যে প্লাবিত হচ্ছে, এখানে কিন্তু এখন পর্যন্ত কোনো ত্রাণ এসে পৌঁছেনি, কোনো সংগঠনও আসেনি। এখানকার মানুষ অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে আছে, কারণ তাদের ঘর বাড়িতে এখনো কোনো চুলো জ্বালানোর কোনো অবস্থা নেই। তারা শুকনো খাবার বাড়ি থেকে কিনে এনে কিন্তু তারা খাচ্ছেন। সরকার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা করা হয়নি। তারা যেটুকু আমাদেরকে জানিয়েছেন যে তাদেরকে জরুরি কিছু শুকনো খাবারের ব্যবস্থা যাতে করা হয়, এই দাবিটি তারা তুলছেন। এবং বৃষ্টি কিন্তু যদি বৃষ্টিপাত বন্ধ না হয়, পরিস্থিতি কিন্তু আরো অনেকটা ভয়াবহ অবস্থা হতে পারে। নাবিলা। উজ্জ্বল, ধন্যবাদ আপনাকে।
মাত্র 2-3 সপ্তাহে পাঠ্যপুস্তকে পরিমার্জন করা হয়েছে। এক্ষেত্রে কিছু ভুল ত্রুটি থাকতে পারে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনায় অংশ নেন তিনি। নতুন বছরের প্রথম দিনে বই তুলে দেওয়ার বাধ্যবাধকতা থাকায় এই তাড়াহুড়ো, এজন্য কিছু ক্ষেত্রে ভুল হতে পারে বলেও জানান তিনি। তিনি বলেন, বর্তমান তরুণ প্রজন্ম ছাত্র রাজনীতির নামে চরম অপরাজনীতির সাথে যুক্ত, তাই সুস্থ ধারার মানবিক রাজনীতি করার আহ্বান জানান তিনি। বলেন, যে কোনো বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষকদের কিছু আচরণবিধি থাকে, বাংলাদেশেও তেমন আচরণবিধি তৈরি করা সম্ভব, এ আশা প্রকাশ করেন শিক্ষা উপদেষ্টা। ছেলে মেয়েদের হাতে নতুন বই তুলে দেওয়ার বাধ্যবাধকতার কারণে মাত্র 2-3 সপ্তাহের মধ্যে পাঠ্যপুস্তকের পরিমার্জন করতে হয়েছে। তাতে হয়তো কিছু ভুলভ্রান্তি থেকে যাবে। আশা করি সকল মহলের এবং শিক্ষাবিদদের পরামর্শে শিক্ষাক্রমের ধারাবাহিকতা রক্ষা করে পরবর্তীতে আরও সংস্কার সম্ভব হবে। একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনে যৌক্তিকভাবে যতদিন প্রয়োজন ততদিন অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়া হবে, এ মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শিক্ষক সমাবেশে যোগ দেন তিনি। বলেন, পতিত সরকার দেশে বৈষম্যের পাহাড় গড়ে তুলেছে। যে দল নিজেদের গণতন্ত্রের পুরোধা বলে দাবি করত, তারাই গণতন্ত্রকে হত্যা করেছে। মির্জা ফখরুল বলেন, বিএনপি বিরাজনীতিকরণ দেখতে চায় না, চায় উদার গণতন্ত্র। 53 বছর পরও দেশের সবচেয়ে দুর্বল জায়গা শিক্ষা ব্যবস্থা, এ মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, শিক্ষকদের দলকানা হলে চলবে না, থাকতে হবে নিরপেক্ষ। বহু রক্তের বিনিময়ে যে পরিবর্তন এসেছে তা সাময়িক বিজয়, এটি ধরে রাখতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপির 31 দফায় সব সমস্যা ও সমাধানের কথা উল্লেখ রয়েছে বলেও জানান ফখরুল। বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়ে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খুব অসুস্থ, তাকে দেশের বাইরে নেওয়ার চেষ্টা চলছে। আমরা তাদেরকে অবশ্যই সময় দিচ্ছি, সময় দেব, কিন্তু বারবার প্রশ্ন আসে যে কতদিন সময় দেবেন। আমরা সেই পর্যন্ত সময় দেব যে পর্যন্ত একটা যৌক্তিকভাবে তারা একটা নির্বাচনের ব্যবস্থা তৈরি করতে পারবে। আওয়ামী লীগ সরকারের আমলে ভারতকে দেয়া ট্রানজিট ও দেশটির ঋণে রেলের 14,000 কোটি টাকার প্রকল্পের ভবিষ্যৎ কি? সরকার পরিবর্তনের প্রায় 2 মাস হলেও চলমান 3টি প্রকল্পে নিয়োজিত ভারতীয় কর্মকর্তারা নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশে ফেরেনি। রেল সচিব ও ডিজি জানিয়েছেন, এ নিয়ে দেন দরবার চলছে। এলসি সংকট থাকলেও ভারত থেকে 200টি যাত্রীবাহী ব্রডগেজ কোচও কেনা হচ্ছে। অবশ্য ভারতকে রেল ট্রানজিট দেওয়ার সিদ্ধান্ত আপাতত এগোচ্ছে না বলে ইঙ্গিত দিয়েছে রেল মন্ত্রণালয়। আলমগীর স্বপনের রিপোর্টে বিস্তারিত। ভারতের সহায়তায় রেলের 6 প্রকল্পে ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে। এর মধ্যে গত 10 বছরে লাইন অফ ক্রেডিটের আওতায় শেষ হয়েছে শুধু খুলনা মোংলা রেলপথের কাজ। বাকি 5 প্রকল্পের মধ্যে 2টির কাজ শুরুই হয়নি, কাজ শুরু হলেও বন্ধ আছে 3টি প্রকল্প। সরকার পতনের পর এসব প্রকল্প অনিশ্চয়তায় পড়েছে। নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ ছেড়েছেন দায়িত্বরত ভারতীয় কর্মকর্তারা। প্রায় 2 মাস হতে চললেও ফেরেনি তারা। ভারতীয় হাইকমিশনারের সাথে উপদেষ্টা মহোদয়ের একটি মিটিং ছিল এবং সেখানেও উনি এই প্রসঙ্গটা উত্থাপন করেছেন যে যারা চলে গেছে তাদের ফিরে আসার বিষয়টি, তাদের এক ধরনের বোধ করছেন নিরাপত্তাহীনতা। এলওসির প্রকল্পগুলো অব্যাহত থাকবে, তবে যে বিষয়গুলোর কারণে প্রকল্পটা যেসব প্রকল্প সম্মুখীন হয়েছে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জেস, সেগুলোকে দ্রুত ফিক্স আপ করার জন্য উনি ইআরডিকে তাগাদা দিয়েছেন। এসব প্রকল্প ঘিরে রেলের স্বাভাবিক অপারেশন কার্যক্রমে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন ডিজি। কিন্তু সমস্যাটা হচ্ছে যেটা আমাদের চলমান কাজ, স্ট্রাকচারাল কাজ যেগুলো হচ্ছে, তো অবকাঠামোগুলো কাজ হচ্ছে, স্টেশনের কাজ হচ্ছে, সিগন্যালিংয়ের কাজ হচ্ছে, এগুলো তো আমাদের অনেক স্টেশন আছে যেখানে অলরেডি আমাদের সিগন্যালিং যে অটো সিস্টেম ছিল সেটাকে আমরা ভেঙে দিয়ে আমরা এখন নন ইন্টারলকিং সিস্টেমে ম্যানুয়ালি কাজগুলো করতেছি। যে প্রজেক্ট শেষ হয়ে আবার পুনরায় অটো সিস্টেম আসবে, তো সেগুলো এখন বন্ধ থাকাতে এখন ওরা পেমেন্টও পাচ্ছে না। আবার ইন্ডিয়া থেকে যারা কাজ করতো তারাও এখন এসে পৌঁছায়নি।
তবে সরকার পরিবর্তন হলেও ভারত থেকে 200টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ কেনা হচ্ছে। ডিজি জানান, এ নিয়ে এলসি সংকট শিগগিরই কেটে যাবে। সব কাজই শেষ হয়ে গেছিল, শুধু আমাদের এদিকে আমাদের এলসি খোলা নিয়ে একটা জটিলতা ছিল। তো আমরা সরকারি ব্যাংকগুলোর সঙ্গে যোগাযোগ করছি, বাংলাদেশ ব্যাংকেও আমরা অবহিত করছি, অর্থ মন্ত্রণালয়কে অবহিত করেছি। আমরা চেষ্টা করতেছি এলসিটা দ্রুত খোলা যায় কিনা, কারণ আমাদের তো কোচ নেই, আমাদের কোচ দরকার। আওয়ামী লীগ আমলে ভারতকে রেল ট্রানজিট দেওয়ার সমঝোতা স্মারক সই হয়েছিল। সরকার পরিবর্তনের পর রেল ট্রানজিটের সিদ্ধান্ত স্থগিত হয়েছে কিনা এমন প্রশ্নে সচিব ও ডিজি সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি। ট্রানজিটের এরপর এটা ওই এমইউ হওয়ার পরবর্তীতে একটা ট্রায়াল রানের একটা বিষয় ছিল, এটা দর্শনার্থীকে চিলাহাটি, এটা নিয়ে রেলপথ মন্ত্রণালয়ে 2টা মিটিং করেছিলেন। তারপরে এ পর্যন্ত এটার ব্যাপারে কোনো অগ্রগতি আমাদের কাছে কোনো তথ্য নাই বা আমরা জানি না। এটি বাতিল হচ্ছে না এগিয়ে যাবে সেই বিষয়টি একটু প্রি ম্যাচিউরড হবে কথাটা বলা, তবে এই মুহূর্তে কোনো স্পেসিফিক কোনো আলোচনা নেই এই সংক্রান্ত। তারা বলছেন, সমঝোতা স্মারক অনুযায়ী রেল ট্রানজিট ভারতকে দেয়া হবে কিনা তা সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। ডিবি অফিসে আর কোনো আয়নাঘর ও ভাতের হোটেল থাকবে না বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত মিট দ্য প্রেসে এই কথা বলেন তিনি। ডিবি অফিসে নায়ক নায়িকা ও সেলিব্রিটিদের আড্ডাখানা থাকবে না বলেও জানান অতিরিক্ত কমিশনার। জানান, ইতি টানা হবে ডিবি পরিচয়ে তুলে আনার কলঙ্কিত অধ্যায়েরও। একই সাথে আর কোনো ঘুষখোর দুর্নীতিবাজ অফিসারের জায়গা হবে না বলেও মন্তব্য করেন রেজাউল করিম। ডিবির কোনো সদস্য অনৈতিক কিংবা অপেশাদার কর্মকাণ্ডে জড়িত হলে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। কেউ গ্রেফতার হলে লুকোচুরি নয়, সাথে সাথে স্বজনদের জানিয়ে দেয়া হবে আশ্বাস দেন ডিবির অতিরিক্ত কমিশনার। ঢাকা মহানগর গোয়েন্দা অফিসে আর কোনো আয়নাঘর থাকবে না। ডিবির কলঙ্কিত অধ্যায় শেষ করে সেটিকে পবিত্র করা হবে, যেখানে মানুষ ন্যায় বিচার পাবে। এখানে কোনো নায়ক নায়িকা বা সেলিব্রিটিদের সময় কাটানোর জায়গা হবে না। থাকবে না কোনো ভাতের হোটেল। আসামি যেই হোক না কেন সেই ন্যায় বিচার পাবে। সাবেক রাষ্ট্রপতি ডক্টর AQM বদরুদ্দোজা চৌধুরী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রবীণ রাজনীতিবিদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক অঙ্গনে। রাত ৩টা ১৫ রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বি চৌধুরী। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন সাবেক রাষ্ট্রপতি। সবশেষ ফুসফুসে সংক্রমণ নিয়ে ভর্তি ছিলেন হাসপাতালে। স্বজনরা জানান, তার নির্দেশনা মতোই দেয়া হচ্ছিল চিকিৎসা। বদরুদ্দোজা চৌধুরীর প্রথম জানাজা হয় হাসপাতাল প্রাঙ্গণে। পরবর্তী জানাজা হবে বাদ জোহর বাড়িধারায় তার নিজ বাসভবনে। আগামীকাল গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগরে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বদরুদ্দোজা চৌধুরীকে। মন্ত্রী সংসদ উপনেতা হওয়ার পর 2001 সালে রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি, তবে 7 মাস পরই দায়িত্ব ছাড়তে হয়।